জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। প্রথমবারের মতো এবার জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় বেশ কিছু নিয়ম কানুন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালানো যেতে পারে বলে জানিয়েছে ইসি। বৃহস্পতিবার ইসির সপ্তম কমিশন সভা শেষে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন হতে পারে। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 খসড়া চূড়ান্ত করেছে ইসি। এতে প্রচারণায় পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয় সপ্তম ইসি কমিশনের সভায়। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সেনাবাহিনীর কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। সরকার যখনই নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী গত 3 সপ্তাহে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এখন পর্যন্ত 9,667টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয়। পাশাপাশি গেল 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সারা দেশে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। দেশে মব ভায়োলেন্স অনেকটা কমে এসেছে, এর বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 996 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালটের পক্ষে মত দিয়েছে জামাত, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদের মতো অধিকাংশ দল। তবে এ নিয়ে ভিন্ন মত আছে বিএনপির। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশে ওয়েস্টমিনস্টার সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। রাষ্ট্রপতি শাসিত কিংবা ফেডারেল সরকার ব্যবস্থায় ইলেকটোরাল কলেজ পদ্ধতি প্রাসঙ্গিক হলেও এক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালট অপ্রয়োজনীয়। অন্যদিকে জামাত সহ অন্যান্য অধিকাংশ দল মনে করছে, রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হলে রাষ্ট্রপতি মর্যাদা বাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে। আমরা সবাই একমত হয়েছি যে এই 500 জনের সরাসরি ভোটে, যেহেতু আর্টিকেল 70-তে আমরা একটা সংস্কার এনেছি। আর্টিকেল 70-তে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই 500 জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই, এক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত। সংখ্যা কত হবে এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐকমত্য হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে। রাষ্ট্রপতিকে কিভাবে এম্পাওয়ার করা হবে, আর্টিকেল 48-3 থেকে কিভাবে পরিবর্তন আনা হবে সেটা আরেকদিন বোধহয় অন্য একটা ইস্যুতে আলোচনা ডিটেইল হতে হবে। আইন প্রণয়ন করে অথবা সংবিধানে আমরা কি কি প্রভিশন রাখতে পারি। এরপরেও আমি বলবো যে আমরা সকলে যদি সময়ের মধ্যে আলোচনা করি, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলোকে নিয়ে সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা।
আগামী সপ্তাহে যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। ঈদের বিরতির পর টানা পঞ্চম দিনের মতো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগানের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সকল কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইশরাক সমর্থকরা। এ সময় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা। এদিকে ইশরাক ইস্যুতে চলমান আন্দোলনে দক্ষিণ সিটির নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু এলাকার প্রতি বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন হয়নি। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে, তাই পতিত স্বৈরাচারী সরকার 18 কোটি মানুষের মুখ বন্ধ করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাদা দল আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। বলেন, নিজের যোগ্যতায় তারেক রহমান নিজেকে বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। একই অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবন এবং দর্শনের উপর আলোচনা করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভারত নির্ভর পররাষ্ট্রনীতি 72 থেকে 75-এ, কিন্তু একমাত্র জিয়াউর রহমান ওই জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা, এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্রনীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। যে সরকার হয়তো চেয়েছিল, আমার এটাই মনে হয়, সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা, তাহলে তো তারা আর সরকারকে প্রশ্ন করবে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। সকালে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। সকালে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় তাকে স্বাগত জানানো হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে জামাতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, অর্থবহ গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে দলটি। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রচার বিভাগের সেক্রেটারি। তিনি আরও জানান, ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে জার্মানি। ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি, সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক যে কার্যক্রম, সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন। Germany and Bangladesh will cooperate in the future, possibly even more intensely for the well-being of our peoples. We have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসকে জাতীয় দিবস উল্লেখ করে সরকারি ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। রোববার ক্যাবিনেট বৈঠকের পর গ্যাজেট প্রকাশ হবে বলেও জানান তিনি। এ সময় প্রেস সচিব বলেন, জুলাই ঘোষণাপত্রে 5 আগস্ট সামনে রেখে 1 জুলাই থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। প্রোক্লেমেশন একদম যে দেরি হচ্ছে তা না, আমরা চাচ্ছি যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগেই যাতে এটা আমরা তৈরি করতে পারি, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলা হলে তাকে এই মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে কাকরাইলের বিচারপতি ভবনের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন যুবদল নেতা শামীম। পরে শামীম হত্যায় মামলা হয় পল্টন থানায়। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। নওগাঁর বদলগাছি উপজেলার ফটবটি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বদলগাছি জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বদলগাছি উপজেলার দিঘিরপাড় বৈরাগী পাড়ার বাসিন্দা কার্তিক। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, বদলগাছি থেকে একটি ভটভটি ধানের গুঁড়া নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজি চালিত অটোরিকশাটি জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে বদলগাছির দিকে আসছিল। এ সময় উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী স্থানে ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ভটভটি উল্টে যায় আর দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। গুরুতর আহত অবস্থায় অপর 3 জনকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির 17তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিইউপির বিজয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। সভার শুরুতে বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমোডোর মোহাম্মদ রেজা এমদাদ খান 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট 134 কোটি 8 লাখ টাকা এবং 2025-26 অর্থ বছরের 134 কোটি 97 লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারারের বক্তব্যের উপর আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন সিনেট সদস্যরা। দেশের বাইরের খবর। বুধবার রাতভর হামলার পর বৃহস্পতিবারও ইসরায়েল জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। পারমাণবিক চুল্লিতে হামলার শোধ নিতে ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। এতে ধসে পড়ে দখলকৃত ইহুদি ভূখণ্ডের বেশ কয়েকটি বহুতল ভবন। এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালও রয়েছে। তবে ইরানের দাবি, তারা ইসরায়েলের হাসপাতাল নয়, সেনা ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 137 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হামলার বিষয়ে অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাত উত্তেজনার মধ্যে শুক্রবার জেনেভায় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।